ওই সুনীল কর্মকারকে নিয়ে আসছে, একজন ডুলি নিয়ে আসছে, হ্যাঁ, লুঙ্গি পরে আসছে। তো হুট করে শুনলাম যে ফরহাদ মাজারকে ঢাকা ক্লাবে ঢুকতে দিচ্ছে না। সে পুরো পাঞ্জাবি খুইলা তার ওই গরুর কবরের পাশে শুয়ে পড়ছে। আজ 9 আগস্ট 2025, আজ কবি ও ভাবুক ফরহাদ মাজারের জন্মদিন উপলক্ষে কবি ও ভাবুক ফরহাদ মাজারকে শুভেচ্ছা জানাই। ফরহাদ ভাইয়ের সাথে তার লেখালেখির সাথে আমার পরিচয় 2000 সালের দিকে, পত্রিকায় যে কলাম সেগুলোর মধ্য দিয়ে। কিন্তু ওনার সাথে ফিজিক্যালি আসলে পরিচয় হয় 2004 সালে, মানে ফিজিক্যালি পরিচয় মানে ইন্টারাকশনটা গভীর হয় 2004 সালে। কিন্তু এর আগেও নানা সেমিনারে দেখছি ওনাকে। যখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে আসি, সেটা 2004 সালে একটু আগে। তো এইখানে যখন আমি বামপন্থী যে পলিটিক্যাল সার্কেল, পাঠচক্র, আরও যেসব অ্যাক্টিভিটির সাথে যুক্ত হইলাম, তখন ফরহাদ ভাইয়ের কলাম পত্রিকায় প্রথম পড়ি। তো যেটা হয়, অনেকের কলাম পড়ি, ফরহাদ ভাইয়ের কলাম ওইভাবে পড়ি। কিন্তু যেহেতু আমাদের পলিটিক্যালি ইম্যাচিউর ছিলাম, এটা ঠিক তাৎপর্য ভালো করে বুঝতে পারছি এরকম দাবি করাটা ভুল হবে তখন, কিন্তু ইন্টারেস্টিং লাগতেছিল। তো আমাদের যেহেতু লেফট সার্কেলের অনেক ধরনের ঘরানা আছে, ধরেন আমি ছাত্র ফ্রন্ট করতাম, ওখানে ছাত্র ইউনিয়ন ছিল, ফেডারেশনের একটা গ্রুপ ছিল, এছাড়াও বিপ্লবী ছাত্রমন্ত্রী সহ আরও অনেক ধরনের ঘরানার লোক ছিল। তো যেটা হইতো যে আমাদের নিজেদের মধ্যে নানা আলাপ হইতো, পরিচয় যেহেতু ছোট ক্যাম্পাস, সবাই মধুর ক্যান্টিনে আসে, আলাপ টালাপ করি। তো সেখানে অনেক তর্ক বিতর্ক হইতো। কিন্তু ফরহাদ ভাইকে প্রথম আসলে আলাদা করে চোখে পড়ে যখন আফগানিস্তানে আমেরিকা হামলা করলো, তখন সলিমুল্লাহ খান একটা আহমদ সভা রাষ্ট্রসভা থেকে একটা সেমিনার আয়োজন করে। সেটা হচ্ছে যে সেটার মধ্যে প্রধান প্রবন্ধকার হিসাবে ফরহাদ ভাই আসে। ওটার শিরোনাম ছিল আপনার ক্রুসেড, জিহাদ ও শ্রেণী সংগ্রাম। ঠিক আছে? তো এটা 2001-এ সম্ভবত, যতদূর মনে আছে। তো ওই সেমিনারে আসলে ঢাকার সমস্ত লেফট এবং যারা লেখক, কবি, সাহিত্যিক, হ্যাঁ, অনেকেই আসছে, হ্যাঁ, বা লেখালেখি করে, রাজনীতি সচেতন। ওইখানে যেমন আমাদের রাশেদ খান মেনন থেকে ধরেন সাকিব ভাই, বাত্তু রাইসু, এরকম নানা ঘরানার লোক ছিল। তো ওইটা কেন গুরুত্বপূর্ণ বা আলাদা সিটি হয়েছে, কারণ তখন ঢাকায় দুইটা তর্ক চলতেছিল যে আফগানিস্তানে আমেরিকান যে হামলা, এটা আমাদের প্রগতিশীলদের মধ্যে একটা ঘটনা বলতেছিল এটা হচ্ছে একটা সাম্রাজ্যবাদী হামলা, সুতরাং এটা নিন্দনীয়। কিন্তু তালেবানরা আবার মৌলবাদী, সুতরাং এরাও খারাপ। তাহলে পজিশন কি দাঁড়াইলো? সাম্রাজ্যবাদও খারাপ, মৌলবাদও খারাপ। আপনার আসলে কোনো পজিশন, নৈতিক পজিশন আসলে দাঁড়ায় না। তো তখন এই সেমিনারটার মধ্যে যে ইন্টারভেনশনটা করা হয়েছে, সেটা হচ্ছে যে মূল ডিসকোর্সটা আমার মনে আছে, যে কারণে আমার কাছে প্রথম এটা আকর্ষণীয় মনে হয়েছিল। সেটা হচ্ছে যে আপনার তালেবানরা আসলে আমাদের মতোই জাতীয় মুক্তির সংগ্রাম করতেছে, এটা ফরহাদ ভাই এবং সলিম ভাইয়ের এই পজিশন থেকে ওই সেমিনারটা করা। সুতরাং তার তার ইডিওলজিটা আমাদের মতো, আমাদের 71-এর মতো জাতীয়তাবাদী না, ধরো ইডিওলজিটা ধর্মীয়, হ্যাঁ, ইসলাম, কিন্তু তার লড়াইটা চরিত্র হয়েছে জাতীয় মুক্তির সংগ্রাম, মানে তার সভরেন্টির প্রশ্ন। তো এইটা তখন ঢাকায় ব্যাপক রিয়াকশন তৈরি করে, মানে তার বিরুদ্ধে আমাদের প্রগতিশীল নানা গ্রুপ, তখন মনে আছে ফরহাদ ভাই মানে একটা, হ্যাঁ, মৌলবাদীদের, তালেবানদের পক্ষ নিয়েছে, এরকম ক্যাম্পেইন শুরু হয়ে গেলো, অনেকে ছোটো ছোটো লিফলেট বের করতে থাকলো। তো ওগুলো আমাদের মধ্যে তখন আলোড়ন তৈরি করে, হ্যাঁ। এবং আমি যেহেতু ছিলাম সেমিনারে, তারপর তরগুলি ফলো করতেছিলাম, কিন্তু তখনও ফরহাদ ভাইয়ের প্রতি যে ফিজিক্যালি যাওয়া, হ্যাঁ, এটা হয় নাই। আমরা চেষ্টা করতেছিলাম, তখন তো আসলে এত অ্যাক্সেসও ছিল না, ফোন ছিল না, ছিল না। তো সৈয়দ নিজার বলে একজন বন্ধু আছে আমাদের, ঢাকা জাহাঙ্গীরনগরে পড়ায় ফিলোসফিতে, ও আমাকে বলতেছিল তখন, নিজার সাথে আমার তখন ফিলোসফি নিয়ে আমরা আগ্রহ ছিলাম, পড়তেছিলাম। তো নিজার বলতেছিল যে ঢাকায় যারা সিস্টেমেটিকলি চিন্তা করে, এর মধ্যে ফরহাদ মাজার অন্যতম, আমাদের আসলে ওনার সাথে ইন্টারাকশন করা দরকার। তো আমি বলছি হ্যাঁ, তাহলে রাস্তাঘাট কি খুঁজে বের করো, কে আছে। তো সে দুই একটা সোর্স খুঁজে বের করলো, কিন্তু তারা প্রথমত বললো হ্যাঁ ঠিক আছে নিয়ে যাবো, পরে আর নিয়ে যায় না। তো আমরা খুব ফেড আপ ছিলাম। তো আমরা আসলে পথ খুঁজতেছিলাম কীভাবে যুক্ত হওয়া যায়। তো ইন দ্য মিন টাইম যেটা হয়, আমরা আরও অনেক কাজে ব্যস্ত, রাজনীতি করি, দৈনন্দিন ইস্যু আছে, অন্য সেমিনার, পড়াশোনা, এসে। তো সলিম ভাই তখন ধারাবাহিকভাবে ঢাকায় আসছে, অনেকদিন পরে আইসা নানা ধরনের পাঠচক্রে বা সেমিনার করতেছিল। ওইটা যেমন একটা সিগনিফিকেন্ট, এর আগেও সলিম ভাই কিছু সেমিনার করছে, যেমন
আপনার হিস্ট্রি নিয়ে ধারাবাহিকভাবে পাঠচক্র করা। যেমন আমার মনে আছে আমাদের হ্যাগেলের ফেনোমেনোলজি অফ স্পিড পড়াইছিল সলিম ভাই, তারপরে লাকা পড়াচ্ছিল। এবং পড়ানো মানে কি, পড়ানোর পারসেপশনটা আমাদের তখন চেঞ্জ হয়েছে। মানে একটা বই নিয়ে 2 মাস লাইন টু লাইন, ইভেন কি একটা শব্দ নিয়ে 1 সপ্তাহ ধরে আলোচনা বা একটা পুরো ক্লাস ধরে আলোচনা হইতে পারে এত ডিপলি, এবং তার যে অনুবাদের অনেক রাজনীতি আছে, ইন্টারপ্রিটেশনের অনেক রাজনীতি আছে, এই জিনিসগুলো কিন্তু সলিম ভাইয়ের মাধ্যমে প্রথম আমরা রিয়েলাইজ করা শুরু করলাম। ওই মানে সেমিনার, ওয়ার্কশপ, হ্যাঁ, সেইখানে কিন্তু ঢাকার তখন যারা নতুন করে চিন্তা করতে চায়, ভাবে, হ্যাঁ, ইউনিভার্সিটির ইয়াং টিচার বলেন বা লেখক বলেন, কবি, মিউজিশিয়ান, ফিল্ম মেকার, প্রচুর সার্কেলের সাথে যুক্ত হচ্ছে ওই সলিম ভাইয়ের পাঠচক্রের মাধ্যমে। তো ওই পাঠচক্রী যখন এটা একটা জমে উঠছে এবং আমরা রেগুলার বলা যায় কাজ করতেছি, সেমিনার করতেছি, সফা ভাইয়ের স্মরণ সভা হচ্ছে, হ্যাঁ, সেগুলো তো ফরাদ ভাই আসতেছে, কি বলা যায়, ফরাদ ভাই প্রায় 3টা প্রধান প্রবন্ধ পড়ছে, হ্যাঁ, ওই সফা ভাইয়ের স্মরণে যে সভাগুলিতে হয়েছে। তো সেই জায়গা থেকে ফরাদ ভাইয়ের সাথে একটা প্রাইমারি আলাপ হচ্ছে, কিন্তু ওইটা ঘনিষ্ঠতা বলা যাবে না। বা তখনও ফরাদ ভাই বুঝতেছি, যেহেতু আমাদের মধ্যে ওই যে অনেক ধোঁয়াশা তৈরি করছে আমাদের কমরেডরা, আমাদের একটা থাকে না যে ইন্টারেস্টিং কিন্তু আবার একটা মৌলবাদী কিনা, ধর্মীয় কিনা, এই ধরনের একটা নেগেটিভ অ্যাপ্রোচ ছিল যে উনি কি আসলেই তালেবানের দিকে কিনা। তো ওই সংশয়টা একটা টানাপোড়েন ছিল। কিন্তু 2004-এর দিকে সলিম ভাই সম্ভবত যখন এই যে এটা সলিম ভাইয়ের যে প্রতিষ্ঠানের নাম হচ্ছে এশিয়ান আর্ট অ্যান্ড কালচার সেন্টার, যেটা কাক নামে আমরা বলতাম, যেখানেই সেমিনারগুলি, ওয়ার্কশপগুলি হইতো। তো সলিম ভাই আপনার বেশ কিছু দিনের জন্য দেশের বাইরে যাবে। তখন এইটাকে কন্টিনিউ করার জন্য উনি আসলে লোক খুঁজতেছিল। তখন ফরাদ ভাইকে বলতেছিল যে আপনি একটু সময় যদি দেন। ফরাদ ভাই তখন অনেক ব্যস্ত, যে তাইলে হয়তো এখানে পোলাপাইন এসে কথা বললো ছিল। ও এর আগে যেটা হয়েছে, সলিম ভাই আমাদের হ্যাগেলের ফেনোমেনোলজি অফ স্পিড পড়াচ্ছিল যখন, তখন সলিম ভাই বলতেছিল যে হ্যাগেল ঠিক মতো না বুঝলে মার্কস বোঝা যাবে না। তো বাংলাদেশে হ্যাগেল বোঝে এরকম আছে ফরাদ মাজার। তো আমরা তো হ্যাগেল পড়লাম, ফরাদ মাজার কীভাবে পড়ে এটা একটু বোঝা দরকার। তো ওই উসিলায় ওনার ওই যে লাস্ট পাঠচক্রে ধরেন 2 মাসের লাস্টে ফরাদ ভাইকে নিয়ে আসছিল। ওই তখন ফরাদ ভাইকে প্রথম দেখা। কিন্তু ফরাদ ভাই এসে কী বলছে এগুলো আসলে তখন আর মনে নাই এখন। মানে সে একজন ওই সুনীল কর্মকারকে নিয়ে আসছে, একজন ডুলি নিয়ে আসছে, হ্যাঁ, লুঙ্গি পরে আসছে, পাঞ্জাবি। আমরা একটু থাকে না যে সলিম ভাই তো খুব মানে প্রফেশনাল, ধরেন একটা বই নিয়ে আসে, একটা চোতা নিয়ে আসে, হ্যাঁ, কী পড়াবে, 2-3টা বই। তো ফরাদ ভাই এই যে জাস্ট ইনফর্মালি আসছে। তো পরে ফরাদ ভাইকে ওইখানে সলিম ভাই প্রস্তাব দিছিল যে আপনি রেগুলার ওয়ার্কশপে একটা বক্তৃতা দিন, সিরিজ। তো ফরাদ ভাই বলছে যে তোমরা কী শুনতে চাও? তো তখন বলছে যে ওই যে আপনি ফকির ফ্যাকরাদের সাথে ঘুরেন না, একটু তাচ্ছিল্য সুরেই যে এটা নিয়ে বলেন। তো পরের সপ্তাহ ফরাদ ভাই এই যে প্রথম আসে, সে ফর্মালি বক্তৃতা দিতে, আপনার দেখি 3টা শিট নিয়ে আসে। একটা হচ্ছে লালনের একটা গান, একটা সৈয়দ সুলতানের একটা গান, আর একটা জালালউদ্দিন খাঁর। 3টা শিটেই না সবাইকে বিগত। ওই দিন আবার লোকও হয়ে গেছিলো প্রচুর। আমরা ভিতরে যে রুমে বসতাম 20-25 জন, বসতে পারি না, সবাই চেয়ার নিয়ে বাইরে বারান্দার লম্বা জায়গাটায় বসছিলাম। এটা তখন ওই যে ইকবাল রোডে ছিল কাক। তো ওই আলোচনা ফরাদ ভাই ওই যে থাকে না কথা আড্ডার মতো করে শুরু করে দিচ্ছে, মানে কখন ক্লাস শুরু হয়ে গেছে বুঝতেছি না। উনি এমনভাবে কথা বলতেছিল, কারণ আমাদের মধ্যে তখন ইসলাম সম্পর্কে এক ধরনের নেগেটিভ ইয়ে ছিল যে ইসলাম মানে তো এত ডিপ কিছু না, হ্যাঁ। কিন্তু ফরাদ ভাইয়ের ওই আলোচনার মধ্য দিয়া এখানকার ফকিরি যে শব্দ এমনভাবে বলতেছিল যে আমরা অবাক হয়ে যাচ্ছি যে এই ভাষায় এত ডিপ কথাবার্তা বলা যায় এবং এগুলো বাংলার মধ্যে আছে। তার প্রমাণ আকারে সেই যে 3টা কবিতা নিয়ে আসছে, এইটা আমার কাছে বিস্ময়কর লাগতেছিল অ্যাজ এ ভাষা এবং অ্যাপ্রোচ আকারে। তখনই আমরা ফরাদ ভাইকে ওই যে ক্লাস শেষে ঘিরে ধরছি যে আপনার আর কি বই আছে, আমরা পড়তে চাই। আমার মনে হচ্ছে ওইখানে আজম ভাই সহ আর অনেকে ছিল। আমার দিক থেকে ফিলিংটা এরকম ছিল, অন্যদেরকে কি ছিল আমি জানি না, কিন্তু আমরা ঘিরে ধরছি। তো তখন উনি বলে পাশে আমার একটা প্রতিষ্ঠান আছে, ওইখানে পুরানা চিন্তা বলে একটা পত্রিকা বের হইতো, এটা এখন বন্ধ আছে, ওইখানে কিছু সংখ্যা আছে, আপনারা ওইখানে পাবেন, আমার কোনো বই নাই বাজারে। তো আমরা অবাক যে এই আমাদের বন্ধু বান্ধবদের পরিচিত ছোটো ছোটো পোলাপানের 2-3টা বই আছে, কবিতার বই, ওনার কোনো বই নেই, এত বড় চিন্তা। তখন ওই আমরা গিয়ে ওনার ওইখান থেকে
চিন্তার পুরাণার সংখ্যা কয়েকটা যোগ আছে। আমি যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে আপনার রমনা কমিউনিস্ট পার্টির উদ্যোগে ওই যে কমিউনিস্ট ইশতেহারের 150 বছর পূর্তিপক্ষে একটা আয়োজন ছিল, ওইটা একটা ক্রুপত্র করছিল। ওইখানে মোটামুটি বাংলাদেশে তখনকার যারা প্রমিনেন্ট চিন্তাবিদ লেফট ঘরানার ওদের বদরুদ্দোর থেকে রাশেদ খান মেহমান পর্যন্ত সবারই আলোচনা এই এরা রেকর্ড করে ছাপাই দিছিল। এই যে বিএডিসির মহাপরিচালক ছিল ওই বিনায়ক সেন, ওনার একটা লেখা হচ্ছিল, মানে এগুলো বক্তৃতা ছিল। তো ওইখানে ফরাদ ভাই যেটা করছে, ওই বিনায়ক সেনের যে প্রস্তাবনা মানে বক্তব্য যেটা ছিল ওনার এরকম যে আমাদের মার্ক্সবাদ বা এগুলো এখন পুরানা হয়ে গেছে, আমাদের নতুন করে চিন্তা করতে হবে, এই বলে একদম খারিজি পথে সে বক্তৃতা দিয়েছিল। তো ফরাদ ভাই ওইটাকে তাৎক্ষণিক ধইরা সে কাউন্টার বক্তৃতা দিয়েছিল যে না, মার্ক্স পুরানো হয় নাই, মার্ক্স কেন এখনও রেলিভেন্ট এই সময়ের গ্লোবাল লড়াই এবং বাংলাদেশের বাস্তবতায়, সেইটাকে সে দেখাইছে। ওই ক্রুপত্রের মধ্যে যখন আমি এই ডিসকোর্সটা পাইলাম, আমি তো অবাক হয়ে গেছি। মনে হয় যে ওই আমাদের বামপন্থী সার্কেলে চলার ফলে মার্ক্স সম্পর্কে একজন আগ্রহ তৈরি হয়েছিল, কিন্তু পরের দিকে আবার বাস্তবতা অনুযায়ী যে ব্যাখ্যা বিশ্লেষণের যে ঘাটতি, তার কারণে একটু অনাস্থা তৈরি হয়েছিল। কিন্তু ওই লেখার মধ্যে দিয়ে একদম নতুন করে আস্থা ফিরে পায়, এরকম একটা ফিল হয়েছিল। আমার মনে আছে ওইটা পড়ার পর ফরাদ ভাইয়ের সাথে আমি নেত্রকোনা থেকে এসে দেখা করছি সরাসরি। আমি তো তখন বয়সও কম, মাত্র ইউনিভার্সিটি মাঝামাঝি, হয়তো 3rd ইয়ার 4th ইয়ারে। এরকম একটা জায়গা থেকে আসলে ফরাদ ভাইয়ের প্রতি আকৃষ্টতা তৈরি হয় ইন্টেলেকচুয়ালি। এটা ছিল প্রথমত আমরা যেটা করতাম, আমরা যদি একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে যাচ্ছি, আমাদের মনে দুইটা জিনিস। একটা হচ্ছে যে বাংলাদেশের একটা বিপ্লবী পরিবর্তন দরকার এবং এটা চাই আমরা। ওই ট্রেনিং অলরেডি আমরা বামপন্থী মুভমেন্টের মধ্যে দিয়ে আমাদের ভিতরে ঢুকে গেছে। কিন্তু যেটা ঘাটতি ছিল যে ইন্টেলেকচুয়ালি অনেকগুলো প্রশ্নের উত্তর পাচ্ছিলাম না। সমাজের অনেকগুলো প্রশ্ন আসতেছিল, ওইগুলা ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে যাচ্ছিলাম, বই পড়তেছিলাম, বামপন্থীর অনেকগুলো টেক্সট আছে, তারপর নানা ধরনের সেমিনারে যাচ্ছি। কিন্তু যেটা আমাদের ইনটিউটিভলি বুঝতেছিলাম যে এদের যেই ভাষণ বা বয়ান, এইখানে অনেক ধরনের ঘাটতি আছে। তো ওই গ্যাপটা কিন্তু খানিকটা পূরণ করছে সলিম ভাই এসা। তখন সলিম ভাইয়ের ওই আলোচনার মধ্য থেকে প্রথম আমি আকৃষ্ট হই, দেন পরে সলিম ভাইয়ের যে ওয়ার্কশপগুলিতে যুক্ত হই। তো ফরাদ ভাইয়ের সাথে যুক্ত হওয়ার ক্ষেত্রে এইটা কিন্তু একটা বেই জায়গায় কাজ করছে, যে এক ধরনের চিন্তাশীলতার প্রতি একটা অন্যরকম আগ্রহ হয়েছে এবং এখানকার মধ্যে যে চিন্তাশীলতার একটা সামাজিক অর্থে ঘাটতি আছে, বুদ্ধিজীবিতার এই রিয়েলাইজেশন হয়েছে। এবং ওই সময় আরেকটা তথ্য দিই আমি, আমাদের এখানে বুদ্ধিজীবী বইলা যারা এখানে পরিচিত ছিল বা আমাদের পলিটিক্যাল পার্টির নানা প্রোগ্রামে যাদেরকে নিয়ে আসা হইতো, হয় কবি নাহলে উপন্যাসিক, এরকম। মানে এখানে বুদ্ধিজীবিতা বলতে কাব্য করা বা সাহিত্য করা বুঝাইতো। হ্যাঁ, ঠিক চিন্তাশীলতা বুদ্ধিজীবিতার উদাহরণ এখানে ছিল না। তো ফরাদ বেগে যখন আমরা পরিচিত হইলাম, ওই যে বললাম যে একটা পাঠ্যক্রমের মধ্যে তার লালন এবং জালালউদ্দিন নিয়ে যে আলোচনা করতেছে, তারপরে যেটা আমি করলাম, দেখলাম যে এত লোক আসলে চিন্তক। তখন আমরা ওনার সাথে রেগুলার কিভাবে বসা যায় সেই ধান্দার জন্য ওনার ফোন নাম্বার নেওয়া, ওনার সাথে যাওয়া, জোর করে সময় নেওয়া, আমরা দল বেঁধে চলে যেতাম। তখন তো মোবাইল ছিল না, ওই নানাভাবে একটা যোগাযোগের আমরা সার্কেল তৈরি করছি। ওনাকে টিনটিতে ফোন দিতাম, পাইতাম না, তারপরে কোনোভাবে পাইতাম, তারপর ওনার বাসায় চলে যেতাম, সন্ধ্যার সময় যেতাম, রাত 11টা-12টা পর্যন্ত আড্ডা দিয়া ওইখান থেকে খাইয়াতে আসতাম। তো এর মধ্যে দিয়ে যেটা হচ্ছিল যে ফরাদ ভাই যে চিন্তাগুলি করতেছে, বেসিক্যালি তো উনি তখন কনসেপচুয়ালি অনেকগুলো জিনিস লিখছে, যেমন হ্যাগেল নিয়ে লিখছে, ধর্ম প্রসঙ্গ নিয়ে লিখতেছে, আর অনেকগুলো ইস্যু নিয়ে লিখতেছে। কিন্তু অনেকগুলো আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা আকর্ষণ ফিল করতেছি আড্ডার মধ্যে। এখানকার লিটারারি হিস্ট্রি নিয়ে কথা বলতেছে, পলিটিক্যাল হিস্ট্রি নিয়ে কথা বলতেছে। তো তখন আমরা যেটা হয়তো একটা বাহাসের ধরেন, হয়তো আড্ডার মধ্যে আসছি, বাইরে এসে আবার গালাগালি করতেছি, ফরাদ বাজার এনজিও আস, ফরাদ বাজার ধর্ম নিয়ে কথা বলতেছে, এগুলো এই প্রবলেম। আবার ধরেন আমরা যাচ্ছি, তো এই যাওয়াটার মধ্যে একটা চিন্তাশীলতার প্রতি যে আগ্রহ, সেইটা ড্রাইভ আকারে কাজ করছে। ফরাদ ভাইকে আমি ওই সময় তার কবিতা পড়া শুরু করলাম। হ্যাঁ, ওই কবিতার প্রতি কবিতা পড়তে পড়তে যেটা মনে হলো, এ তো ট্র্যাডিশনাল কবি না, এ তো আসলে কবিতার মধ্যে বেসিক্যালি চিন্তাশীলতা
এবং একই সাথে রাজনৈতিকতার হাজির করতেছে। মানে কবিতা এর আগে যে কবিতা আমি পড়তেছিলাম আমাদের বন্ধুদের মধ্যে, তো প্রচুর যে এইখানে তখন আজিজ মার্কেটে অনেক লিটল মেকে পাওয়া যেত, বা পত্রিকায় রেগুলার সাহিত্য পাতায় যেসব কবিতা পড়তাম, এর থেকে একদম সিগনিফিকেন্টলি আলাদা। এবং আমি তো যেহেতু রাজনীতি জায়গায় গেছি, একটা চিন্তাশীলতার আগ্রহ ছিল যেহেতু বুদ্ধিবৃত্তিক ক্রাইসিসের মধ্যে, তো দুইটার একটা রিফ্লেকশন আমি তার কবিতার মধ্যে পাচ্ছি। তো সেইটা আমাকে খুব মানে বুস্ট আপ করছে আরও, যে ফরহাদের সাথে কী বলা যায় অন্যভাবে সম্পর্কিত হইতে। এটা ফরহাদের মধ্যে আমি দেখতাম যে পাণ্ডিত্য জাহির করতো না, মানে অনেকে যেটা খুব রেফারেন্স দিয়ে সেই করে মানুষকে ভরকাই দেওয়া। 2 নম্বর, সে যেটা করতো না যে ধরেন আমি একদমই ধরেন লেমেন, উল্টাপাল্টা প্রশ্ন করতেছি, ফালতু সব প্রশ্ন যেগুলো হয়তো ইন্টেলেকচুয়াল মেরিটের অর্থে নেই, কিন্তু সে ওই প্রশ্নটাকে ধরেই ওইটাকে ইন্টেলেকচুয়াল মেরিটের একটা প্রশ্নে রূপান্তর করা এবং আন্তরিকভাবে আমাকে ধরেন বুঝানো। মানে যেরকম একটা ধরেন এরকম বাচ্চা যে অর্থে বড় করে না, মানে তার সেফটি সিকিউরিটি ফুড টুড দেওয়া, ফরহাদ ভাইয়ের সাথে মিশতে মিশতে দেখতেছিলাম যে তার মধ্যে ওই ব্যাপারটা আছে, যে একটা মানুষকে চিন্তাশীল করা, একটা মানুষকে ধরেন ব্যাটার দিকে নিয়ে যাওয়ার জন্য যেইভাবে নার্সিং করা দরকার ইন্টেলেকচুয়ালি, হ্যাঁ, তার প্রশ্নকে তার ভাবনাকে উস্কাই দেওয়া, তাকে কোন দিকে ডিরেকশন দেওয়া, এই ব্যাপারগুলি ফরহাদ ভাইয়ের মধ্যে ব্যক্তি আকারে দেখতেছিলাম। এবং ফরহাদ ভাই কিন্তু প্রচুর শোনে, ধরেন যে কোনো লেভেলের একটা লোক আইসা ঘন্টার পর ঘন্টার ভগভগ করতেছে, হয়তো খুবই না, কিন্তু ফরহাদ ভাই শুনতেছে, কারণ এই শোনাটাও তার কাছে গুরুত্বপূর্ণ এই অর্থে যে সমাজকে বোঝার অর্থে। তো এই জিনিসগুলি অ্যাজ এ হিউম্যান বিং আগের ফরহাদ ভাইয়ের কাছে আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয়েছে, যে ফরহাদ ভাই শোনে এবং একই সাথে ডেফিনেটলি বলে। ফরহাদ ভাইয়ের সাথে তো আমার অনেক স্মৃতি আছে, তবে ছোট একটা স্মৃতির কথা বলি। সেটা হচ্ছে যে ফরহাদ ভাইয়ের যে গুরু লবান শাহ, হ্যাঁ, উনি যখন পর্দা রাখলেন, মানে আমরা যেটা বলি মারা যায়, ওরা বলে পর্দা রাখলেন, তো ওনাকে ওনার যেই আখড়া ওখানে কবর দেওয়া হয়েছে, তো ওই কবর ওই 40 সার একটা মানে 40 সার দিন একটা সাধুসঙ্গ আয়োজন করছে। তো ওইখানে অনেক সাধু গুরু সবাই যার যার মতো ভক্তি জানাচ্ছে, আসতেছে, গান করতেছে। তো ফরহাদ ভাই সাথে আমি গেলাম। তো যাওয়ার পরে দেখি ফরহাদ ভাই সে তো পাঞ্জাবি পরে, একটু শীতের কালো ছিল, সে পুরো পাঞ্জাবি খুইলা তার ওই গরুর কবরের পাশে শুয়ে পড়ছে। মানে তার যে মনের যে ভক্তি বা তার ভালোবাসা বা থাকে না, যে মানে একটা লোক হুট করে আমি মানে ওই 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 জিনিসটা আমার একটা ডিফারেন্ট স্মৃতি, যে আমি একটু অবাক হয়েছি যে ধাম করে যাই সে শরীরের কাপড় থেকে সে শুয়ে আছে সেই গ্রামে, তার কবরের পাশে, ওইখানে অনেক সাধুরা আছে, গুরুরা আছে। তো এটা আমার কাছে একটা ইন্টারেস্টিং, যে আপনি তার গুরুর সাথে সম্পর্কের একটা ডিফারেন্ট একটা মোমেন্ট আমি ওখানে ফিল করছি। আরেকটা জিনিস হয়েছে যে ওই এটা সম্ভবত 2007-08 দিকে আমি ভুলে গেছি, ওই সময়টাই হতে পারে। ঢাকা ক্লাবে ঢুকতে গেছে ফরহাদ ভাই, তার আত্মীয়ের এক বাচ্চার সম্ভবত জন্মদিন বা কিছু একটা হবে ওই প্রোগ্রামে। তো আমি সাথে ছিলাম না, আমরা আমাদের এক বন্ধুর বিয়েতে ছিলাম, আমার বন্ধু আলমের বিয়ে ছিল, আমরা পাশেই আরেকটা কমিউনিটি সেন্টারে ছিলাম। তো হুট করে শুনলাম যে ফরহাদ ভাইকে ঢাকা ক্লাবে ঢুকতে দিচ্ছে না। তো এটা নিয়ে হইচই, তো আমরা গেলাম, বিয়ে থেকে আমরা 4-5 জন বন্ধু বান্ধব সঙ্গে গেলাম, কাহিনী কি। তো গিয়ে দেখি যে আপনার ওইখানকার বললো যে এটা ড্রেস কোড মানতে হবে, লুঙ্গি পরে ঢোকা যাবে না। তো ফরহাদ ভাই তখন আর্গু করতেছিল এটা কি কলোনিয়াল জমিন, মানে বাংলাদেশের ভিতরে এটা কলোনি, যে এখানে বাংলাদেশের একটা সাধারণ মানুষের পোশাক, হ্যাঁ, বা কৃষকের পোশাক, যে ঢুকতে পারবো না কেন, এটার আমাকে দেখান, মানে আপনাদের এই আইনের ভিত্তি বা কোথায় থেকে আপনারা করছেন। তো এটা নিয়ে ব্যাপক তখন কি বলা যায় হইচই হচ্ছিল, চারিদিকে প্রচুর লোক সাংবাদিক আসছিল। তো এইটাতে যেটা হয়েছে যে আপনার এটা নিয়ে পরে বিক্ষোভও হয়েছে, ঢাকা ক্লাবের সামনে অনেকদিন প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। তো বাংলাদেশের এই যে কৃষকের পোশাক বা ধরেন সাধারণ মানুষের পোশাক যে এলিট এলাকায় নিষিদ্ধ, এইটার এইভাবে আগে কখনো আমি
দেখি নাই। মানে ফরহাদ ভাই লুঙ্গির ইস্যুর মধ্যে দিয়ে এটা একটা জাতীয় ইস্যু আকারে হাজির হয়েছে। মানে এইসব ক্লাব যে আসলে কলোনিয়াল ক্লাব, সে লিগেসি বহন করে, সেটার একটা তখন আমরা রিয়েলাইজেশন হয়েছে আর কি। ফাহাদ ভাইয়ের এই যে ড্রেস, এই ড্রেস তো মানে ড্রেস কোড বলতে মানে ধরেন এটা তো তার যাপনের সাথে যুক্ত, তার যে আইডিয়া। হ্যাঁ, পোশাক তো শুধু পরার ব্যাপার না, এটা তো একটা স্টেটমেন্টও, যে আপনি কী পোশাক পরতেছেন। যেন আমি যে শার্ট প্যান্ট পরে আছি, এর মধ্যে কিন্তু একটা কলোনিয়াল লিগেসির স্টেটমেন্ট আছে। ফাহাদ মাজার যখন ওই কী বলা যায় আমাদের এখানে শর্ট পাঞ্জাবি এবং লুঙ্গি পরে, এইটাও কিন্তু একটা পলিটিক্যাল স্টেটমেন্ট। তো আপনি পলিটিক্স মানে কি? আপনার আত্মার সাথে আপনি যেটা রিয়েলাইজ করেন, আপনি যেটা জনগণের জন্য মনে করেন, সেটা তো তো আপনি হুট করে কিনা বাদ দিবেন কোথাও যাওয়ার সময় যে আমি আচ্ছা আমি এখন কলোনিয়াল হয়ে যাব আমার লিগেসি ছাড়া? এটা তো আসলে হাস্যকর। তো ফরহাদ মাজার হোয়াই এটা করবে যে কখনো সে লুঙ্গি পরবে, তারপরে কখনো সে ড্রেস কোড মানবে অন্যদের? এটা তো আসলে শুধু বাংলাদেশে না, পৃথিবীর বহু জায়গায় এটা আসলে অ্যালাও। মানে ধরেন আপনি যখন বিদেশি আপনার দেশের একটা ঐতিহ্যগত পোশাক নিয়ে যান কোনো গেস্ট হিসাবে, এটা তো অ্যালাও। কিন্তু বাংলাদেশ এমনই একটা কলোনিয়াল স্ট্যাটাসের মধ্যে আছে যে এটা যে ডিফারেন্ট একটা মানে পোশাককে দিতে হয় বা দেওয়া হয়, এটা একটা প্রিন্সিপাল দেওয়া যায়, এই রিয়েলাইজেশন নাই। এটাও আমাদের একটা লিমিটেশন। আসলে তার ক্রিয়েটিভ পার্ট একটা এবং তার পলিটিক্যাল পার্ট একটা, বা তার ধরেন কৃষিচর্চা একটা, এইরকমভাবে ধর এগুলো তার অ্যাক্টিভিটি মানে থাকে না একেরই নানা প্রকাশ। হ্যাঁ, এক নানাভাবে তাকে দেখায়, আমি এইভাবেই রিয়েলাইজ করি এবং এটা আসলে অবিচ্ছেদ্য একই সাথে। হ্যাঁ, তো যে কারণে আমি যে এটা আমাদের মধ্যে ধারণা আছে যে অনেকে মনে করে, আমরা যখন আর্লি ফরহাদ ভাইয়ের কাছে যাচ্ছিলাম বা পড়তেছিলাম, কবিতা নিয়ে আলোচনা করতেছিলাম এখানে, যে ফরহাদ ভাইয়ের কবিতা খুব ভালো কিন্তু তার চিন্তা খুব খারাপ। হ্যাঁ, তো আমি তো হাসতেছিলাম যে ফরহাদ ভাইয়ের কবিতা আর তার পলিটিক্যাল স্টেটমেন্ট যেগুলো কলামে লেখে, ব্যাখ্যা করে, আড্ডায় বলে, এগুলো তো আলাদা না, একই জিনিস। কবিতা হয়তো একটা কবিতার ফর্মে হাজির হয়, গদ্যে এটা ব্যাখ্যা ফর্মে হাজির বা অন্যভাবে, কৃষিতে হয়তো এটা প্রয়োগ আকারে হাজির হচ্ছে, বা লালনে গিয়া অন্যভাবে এটা লিঙ্ক করছে। তো এই সেপারেশন আমি করি, আমি এভাবে দেখি। 2 নম্বর এসে যে ফরহাদ ভাই যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে, যেটা আমার উদ্বুদ্ধ করছে এবং আমাদের অনেক বন্ধুকে, যেটা পশ্চিমবঙ্গের যেমন অতনু সঞ্জয় আসছে, ওর সাথে যখন কথা বলতেছিলাম, ও তো ফরহাদ ভাইকে গালাগালি করতো, কিন্তু ফরহাদ ভাইয়ের জন্য ইন্টারাকশন হয়েছে, যেটা ওর একটা ইন্টারভিউ করতেছিলাম, তো দেখি যে আমার সাথে ওর মিলে যে কোন জায়গায় আমরা আকৃষ্ট হয়েছি। যে ফরহাদ ভাই ধরেন ইসলামের একটা হিস্ট্রি আছে, বা ইসলামের এখানে একটা বয়ান আছে, বা ধরেন ফকিরদের একটা জার্নি আছে, বা ধরেন সনাতন ধর্মদের একটা আছে, আবার আমাদের একটা মার্ক্সবাদী হিস্ট্রি আছে, আবার একটা লিবারেল হিস্ট্রি আছে। এই যে ভিন্ন ভিন্ন ঘরানার চিন্তা ভাবনা, এইগুলার পার্থক্য যেরকম পরিষ্কার, আবার কোথায় এসে একটা মিলনের জায়গা আছে এইটাও সে পরিষ্কার, এবং সে ওই মিলন বিন্দুগুলি দেখাইছে। এবং এই দেখানোর ক্ষেত্রে কিন্তু সে মানুষের কল্যাণ বা মানুষের মহিমাকে সে কখনো বাদ দেয় না বা ভুলে যায় না। মানুষের মহিমাকে মাথায় রেখে এই সবগুলি ডিসকোর্সের ক্রিটিক্যাল পর্যালোচনা যেটা বলে, হ্যাঁ, সেই জায়গাটাকে মাথায় রেখে সে মিলনের জায়গাগুলি দেখে। যে কারণে ধরেন ফরহাদ ভাই যেরকম ইসলাম নিয়েও তার ব্যাপক পড়াশোনা, লেখালেখি, আলাপ আলোচনা, একই সাথে ধরেন আমাদের সনাতন ট্র্যাডিশন নিয়েও তার ব্যাপক পাণ্ডিত্য। এবং আমি যদ্দূর আমাদের সনাতন বন্ধুবান্ধবদেরকে চিনি পশ্চিমবঙ্গের, আমি দেখছি ফরহাদ ভাই সনাতন ধর্ম সম্পর্কে যতটা জানে, বুঝে, খবর রাখে, ওদের ধারে কাছেও এরকম লোক পাই না, মানে অনেক। তো এইটা কিন্তু শুধু পাণ্ডিত্যের প্রশ্ন না, সে যে একটা জনগোষ্ঠী, যেটা সে বলে বড় বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করতে যেই এরিয়াগুলোকে এক্সপ্লোর করা দরকার, যে ইন্টেলেকচুয়াল জিনিসগুলিকে তার বোঝা দরকার, জানা দরকার এবং লিঙ্ক করা দরকার, তার টোটাল বয়ানের মধ্যে কিন্তু সেটা আছে। সেখানে ইসলাম আছে, সেখানে সনাতন ধর্ম আছে, সেখানে একই সাথে অন্য অন্য যে ভক্তির ধারাগুলি আছে, সবগুলি আছে। তো এইটাই আমি বলি যে ফরহাদ ভাইয়ের ভাবুকতা, বুদ্ধিজীবিতা এবং তার যে দৈনন্দিন চর্চা, এবং একই সাথে আপনি যখন নয়া কৃষি করতে গেছে, নয়া কৃষির মধ্যেও কিন্তু তার ওই যে মানুষের হেলথের প্রশ্ন, যে একটা ভালো খাবার, নিউট্রিশাস খাবার, সেফ খাবার,
এটার যেরকম আছে, একই সাথে প্রকৃতিকে রক্ষা করা, যেটা ধরেন আমাদের মাওলানা ভাসানীর মধ্যে যে তত্ত্বটা ছিল, রুবিবাদের তত্ত্ব, লালন পালনের তত্ত্ব, যে প্রকৃতির মধ্যে তো শুধু মানুষ ছাড়া আরও অনেক প্রাণ আছে, তাহলে তাদেরকেও রক্ষা করার যেই রাজনীতিটা, হ্যাঁ, জীবনযাপনটা, সেটাও কিন্তু সে নয় কৃষির মধ্যে ঢুকেছে। এবং এটার সাথে ধরেন লালন কীভাবে যুক্ত, লালন যুক্ত হয়েছে যে কোনো ফকিরি ট্রেডিশনের মধ্যে দেখবেন প্রাণ হত্যার ব্যাপারে কিন্তু ওরা খুব সেন্সিটিভ, প্রাণ হত্যার ব্যাপারে ওরা অনেক বিরুদ্ধে, তো এই প্রাণ রক্ষার পক্ষে। তো সুতরাং এইটা অনেক বেশি ইন্টারলিঙ্ক। ফরহাদ ভাইয়ের সাথে আমার সম্পর্কটা আমি খুব দ্রুত রিয়েলাইজ করছি। একটা সাথে প্রজ্ঞা বুদ্ধিভিত্তিক সম্পর্ক তো হয়েছেই, এবং একটা ক্রিয়েটিভ সম্পর্ক দেখছি। কারণ আমার মধ্যে গান এবং সকল আমরা যে বলে সংস্কৃতি বলি, এগুলোর প্রতি আগে থেকে আমার আগ্রহ ছিল। আমি ধরো ফার্স্ট ইয়ার এসে ফিল্ম বানানো যায় কীভাবে, ফিল্ম ফেস্টিভ্যালের সাথে যুক্ত হয়ে যাচ্ছি, আর্ট এক্সিবিশনে যাচ্ছি, একটু কবিতা পড়ি, নিজেও লিখি গোপনে, বা সাহিত্য পড়ি, এগুলো আড্ডা করি। তো সুতরাং এই ক্রিয়েটিভ আর্টসটা আগেই আমার মধ্যে ছিল চর্চা আকারে। হয়তো এটা আমি খুব বেশি করতাম না, মানে প্রদর্শন করতাম না, কিন্তু এগুলো সাথে ছিলাম। তো ফরহাদ ভাই যখন পাইলাম তখন তার মধ্যে তো এগুলো আছে। হ্যাঁ, একই সাথে আবার আমার যদি পলিটিক্যাল ট্রেনিং ছিল অলরেডি, বামপন্থী রেডিক্যাল বিপ্লব করব, তো সেইটাও ফরহাদ ভাইয়ের মধ্যে আছে। সুতরাং আমার দিক থেকে থাকে না যে টাইপের দিক থেকে মিল হয়েছে। তো এই মিলটা ধরেন প্রজ্ঞার সম্পর্ক থেকে পরে এটা বন্ধুত্বের সম্পর্কে আসলে ট্রান্সফার হয়েছে। তো ফরহাদ ভাই নিজেই আমাকে মানে পাবলিকলি যখন বলে যে রুমাল আমার বন্ধু, এটা আমি বলি, আমি তো ওস্তাদ বলি কিন্তু উনি বন্ধু বলে, তো এটা আমার জন্য বড় ইয়ে। তো এই বন্ধুত্বের মধ্যে ধরেন অনেক নার্সিং ছিল যেরকম, ঠিক আছে, আবার ধরেন প্রচুর মোমেন্ট আছে নানা ইস্যুতে, আমরা ধরেন যেগুলো হয়তো কখনো লেখা হবে না, কখনো হবে না, আমরা ধরেন অবজারভেশন মিলাচ্ছি। ধরেন একটা কোনো ঘটনা ঘটলো, ফরহাদ ভাই এটা তো এই আপনি কীভাবে দেখতেছেন, হয়তো উনি একটা পার্সপেক্টিভ দিল, আমি আর একটা পার্সপেক্টিভ দিলাম, এইভাবেই ধরেন আমার এক ধরনের বন্ধুত্বের যে শেয়ারিংটা মানে ট্রু অর্থে, হ্যাঁ, সেটা হয়েছে। ইভেন কি ধরেন আমি যখন প্রেম করতেছিলাম, আমাকে প্রেমিকা যত টানছে এর চেয়ে ফরহাদ ভাই টানতেছিল। আমি ধরেন ফরহাদ ভাইয়ের বাসায় গিয়া বসে আছি ঘন্টার পর ঘন্টা, হয়তো প্রেমিকা বসে আছে, মন খারাপ করতেছে, টাইম দিচ্ছি না। তো এই ঘটনা ঘটছে কিন্তু, যে আসলে এইটা ধরেন আপনি কি বলবেন, মেন্টাল পিস, নিজের ডেভেলপমেন্ট। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ ফরহাদ ভাইয়ের সাথে চলতে যেটা আমার আরেকটা রিয়েলাইজেশন হয়েছে, যে বাংলা ভাষাকে এটাকে ইন্টেলেকচুয়ালি, মানে শুধু গদ্যের অর্থে না, ইন্টেলেকচুয়ালি একটা বৈশ্বিক স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়ার যে কাজটা, ক্যাটাগরিক্যালি চিন্তা করার দিকে নিয়ে যাওয়া এবং ওই ক্যাটাগরিক্যালি ডেভেলপ করা, এই জিনিসগুলি যেমন আমি শিখছি। একই সাথে ধরেন আপনার ফরহাদ ভাই ধরেন কবির যেটা শক্তি, মানে ফরহাদ ভাইয়ের মধ্যে কবিতা এবং রাজনীতিকতা এবং ক্রিয়েটিভিটি একাকার, তো মানে কোনো কিছুকে পারসিভ করা, মানে ইন্টিউটিভলি বুঝতে পারা, ধরেন আসতেছে জিনিসটা, এখনও মানে সবাই দেখতেছে না, মূর্ত না। আমার ধারণা এইরকম কিছু গুণ আমি তার কাছ থেকে পাইছি। আচ্ছা, ফরহাদ ভাইয়ের অনেক কবিতা তো আমার পছন্দের, তো সেই জায়গা থেকে আজকে যেহেতু তার জন্মদিন, আমি তার অসাধারণ একটা কবিতার সিরিজ বের হবে, এখনও বের হয় নাই, শিবানী বন্দনা। তো ওইখানে শিবানী বন্দনা একের কবিতার লাস্ট কিছু অংশ পড়তেছি। আমি কিন্তু আবৃত্তি শিল্পী না, আমি জাস্ট ভক্তি থেকে পড়বো। আমার উচ্চারণের সমস্যা আছে, আপনারা মাফ করে নিন, কারণ আমি একদম গ্রামের যে ব্রাহ্মণবাড়িয়া যে উচ্চারণ ছাপ এখনও এটা আমার আছে, আমি নাগরিক উচ্চারণের মধ্যে ঢুকি নাই। বাংলাদেশ নিজেকে নিজে ধ্বংস করার আগে আমাকে শোনাতে হবে সেই গান, যা ছিল অনার্য দেবতা শিবের অপূর্ব ধর্মসঙ্গীত। এই সেই শিব যার কোনো ধর্ম ছিল না, সেকুলারিজম ছিল না, ছিল না ফেসিজম, গণতন্ত্র কিংবা সমাজতন্ত্র, এমনকি শিব শ্মশানবাসী হয়েও কমিউনিজমের অর্থ জানত না। জেনতে মরা হয়েও মহাদেব সাধুর মতো সাদা পোশাক পরল না শিবানী, বরং গায়ে মাখল ছাই আর হয়ে রইল দিগম্বর। বৈদিক পুরোহিতগণ তার হাতে ত্রিশূল আর পরাণে বাকছাল তুলে দেবার আগের যে দিগ্বসন মুহূর্ত, সেই আপাদমস্তক নগ্নতার আমি বন্দনা করি। আমি শিশুর মতো ন্যাংটা হয়ে তোমার কাছেই ফিরে এসেছি আবার শিবানী, কি আছে আমার কাব্য ছাড়া।
আছে দুই একটি চিহ্ন সর্বস্ব শব্দ অক্ষর যাদের ভাঁজের মধ্যে আমি বামন হয়ে চাঁদ ধরার সাধনা করি। ধরে ফেলতে চাই তোমাকে। তোমার নাম ও অস্পষ্ট সব গল্প শুনে পথে বেরিয়ে পড়েছি আবার। গল্পের ভেতর গল্প হয়ে হেঁটে যাচ্ছি, চলে যাচ্ছি পুরাণ থেকে পুরাণে। আমাকে সংগ্রহ করতে হবে সেই সব রক্ত হাড় করটির অবশিষ্ট, যাতে বাংলাদেশ শতখণ্ডে বিভক্ত হওয়ার আগে তাদের জড়ো করে বানাতে পারি তোমাকে। সবাইকে দেখাতে পারি তোমার ছবি, শোনাতে পারি অখণ্ড এক নিখিলের কেচ্ছা, একমাত্র কবির পক্ষে যা সম্ভব। তারপর তোমার পদার বিন্দে মাথা রেখে ঘুমিয়ে পড়ব আমি, ক্লান্ত পরিশ্রান্ত শিব, একালে যাকে তুমি কবি বলে ডাকো। ধর্ম পুরাণ ইতিহাস অতিক্রম করে আমাকে ফিরতে হচ্ছে বর্তমানে, যে প্রেমে কাব্যকে সম্মুখ সমরে ধাবিত করো তুমি শিবানী, আমি সেই দিব্যজ্ঞানের বন্দনা করি।